আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে এটি আমার 10 নম্বর লেকচার। আপনারা যেমনটি জানেন, ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল যে কোর্সটি রয়েছে, এই কোর্সের এটি 10ম লেকচার। 10 নম্বর এই ক্লাসে আবারও আপনাদের স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি না, স্ক্রিনে পরিচয় দেখতে পাচ্ছেন। সরাসরি আমরা আলোচনায় চলে যাব। বিগত ক্লাসগুলোতে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, খুব সম্ভবত আপনাদের খেয়াল রয়েছে, তারপরও আমি একবার বলে নেই। টোটাল এই কোর্সের অধীনে 8টা ইউনিট ছিল, যে 8টা ইউনিটের মধ্যে আমরা ইতোমধ্যেই 5টা ইউনিট কমপ্লিট করেছিলাম। প্রথম ইউনিটে আমরা পড়েছিলাম ডকুমেন্টেশন সম্পর্কে। দ্বিতীয় ইউনিটে আমরা যেটি পড়েছিলাম, ডকুমেন্টেশনের কিছু সার্ভিস সম্পর্কে জেনেছিলাম। লিডিং যে ডকুমেন্টেশন সেন্টারগুলো ছিল সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আর তৃতীয় যে ক্লাসটি ছিল, সেটি আমরা এখানেও ডকুমেন্টেশন সেন্টার সম্পর্কে জেনেছিলাম। এরপরে পর্যায়ক্রমে আমরা ইনফরমেশন রিট্রাইভাল সম্পর্কে জেনেছিলাম। সর্বশেষ আমরা জেনেছিলাম অনলাইন ইনফরমেশন যে রিট্রাইভাল কনসেপ্ট, এটি সম্পর্কে। তো আমরা সব মিলিয়ে বলা যায় যে ডকুমেন্টেশন, এরপরে ডকুমেন্টেশন সার্ভিস, ডকুমেন্টেশন সেন্টার, এরপরে ইনফরমেশন রিট্রাইভাল, অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল, মোটামুটি এই কনসেপ্টগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি এবং আমরা বিস্তারিত জানবার চেষ্টা করেছি পূর্বের লেকচারগুলোতে। আজকে আমি এর পরবর্তীতে আরও 3টি, যেহেতু আমরা 9টি ক্লাস করে ফেলেছি ইতিমধ্যেই এবং 5টি ইউনিট সম্পন্ন করেছি, এই কোর্সের অধীনে আরও 3টি ইউনিট রয়েছে। এই 3টি ইউনিট সম্পন্ন হলেই পুরো কোর্সটা সম্পন্ন হবে। আর প্রথম ক্লাসে আপনাদের যেমনটি বলেছিলাম যে আমরা মোট 12টি ক্লাসের মাধ্যমে এই পুরো কোর্সটা কমপ্লিট করব। তো আজকে 10 নম্বর লেকচারে 10, 11 এবং 12 এই 3টি লেকচারে আমি পর্যায়ক্রমে চেষ্টা করব 3টি ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করার। এবং আপনারা জানেন যে ডকুমেন্টেশনের গুরুত্বপূর্ণ 2টি পার্ট, যেটি হচ্ছে একটি ইন্ডেক্সিং এবং অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্টিং। তো পরবর্তী 3টি ইউনিটে মূলত ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্টিং এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইন্ডেক্সিং ও অ্যাবস্ট্রাক্টিং কিভাবে করা হয়, এগুলোর গঠন কি, প্রকারভেদ কেমন, এই বিষয়গুলো নিয়েই কিন্তু পরবর্তী 3টি ইউনিটে আলোচনা করা হয়েছে। তো সেই 3টি ইউনিটকে আমি টোটাল 3টি লেকচারে ভাগ করেছি। তো এই 3টি লেকচারের আজকে 10ম লেকচারে প্রথম ক্লাসটি আমরা দেখব। দেখুন, ইউনিট যে 6 রয়েছে, সেই ইউনিট 6-এ আজকের লেকচার 10। এখানে আমরা আলোচনা করব ইন্ডেক্স এবং ইন্ডেক্সিং সম্পর্কে, অর্থাৎ নির্ঘণ্ট ও নির্ঘণ্টীকরণ। হয়তোবা এই টার্মটির সাথে আপনারা পূর্বে পরিচিত হয়েছেন। আমি আমার পূর্বের ক্লাসগুলোতেই আপনাদেরকে বলেছিলাম নির্ঘণ্ট কি এবং সারসংক্ষেপকরণ, অর্থাৎ ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্টিং, এই দুটো টার্মের সাথে আপনাদের পরিচয় হয়েছে। তো আজকে আমরা কি করব, ইউনিট 6 থেকে ইন্ডেক্স এবং ইন্ডেক্সিং এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আজকের এই 10 নম্বর লেকচারে কি কি থাকছে আমরা এক পলক দেখে নিই। আমরা প্রথমেই জানবো যে ইন্ডেক্স এই জিনিসটা কি, এরপরে আমরা জানবো ইন্ডেক্সিং বিষয়টা কি। ইন্ডেক্স এবং ইন্ডেক্সিং জানার পরপরই আমরা চেষ্টা করব ইন্ডেক্সের কার্যাবলী সম্পর্কে জানতে। এরপরে আমরা জানবো যে ইন্ডেক্স কত প্রকার হয়ে থাকে এবং প্রত্যেকটা প্রকারভেদের সাথে আমরা পরিচিত হব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইন্ডেক্স ব্যবহার হয় আমাদের গ্রন্থাগার, ডকুমেন্টেশন ও তথ্য কেন্দ্রগুলোতে, সেটি হচ্ছে বুক ইন্ডেক্স এবং অপরটি হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্ডেক্স। তা আমরা বিশেষভাবে এই দুটো ইন্ডেক্সের সাথে পরিচিত হব এবং তাদের পরস্পরের পার্থক্য জানব। এছাড়া আমরা জানব যে ইন্ডেক্সে যে এন্ট্রিগুলো দেওয়া হয়, এই এন্ট্রিগুলো কিভাবে দেওয়া হয়, কোন পদ্ধতি, কোন নিয়ম মেনে সাজানো হয়। তো এই হচ্ছে আমাদের 10 নম্বর লেকচারে আলোচনার বিষয়বস্তু। এবারে আমরা বিস্তারিত প্রত্যেকটা বিষয় পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব ইন্ডেক্সটা কি। আপনারা খুব নর্মালভাবে যদি আমি বলি, আপনারা সম্ভবত ইন্ডিকেট করা এই বিষয়টি শুনেছেন কিনা। আমরা এই যে আমাদের এই ফিঙ্গারটি দেখছেন, হাতের যে 5টি আঙ্গুল রয়েছে, 5টি আঙ্গুলের কিন্তু ইংরেজিতে যদি নাম বা বাংলায় যদি আমরা নাম জানতে চাই, তাহলেই কিন্তু ইন্ডেক্সটা আমরা বুঝতে পারি। এই যে এই আঙ্গুলটা দেখছেন, এটি হচ্ছে থাম্ব বা বৃদ্ধা আঙ্গুলি, এটি হচ্ছে লিটল ফিঙ্গার, এটি হচ্ছে রিং ফিঙ্গার, এটি হচ্ছে মিডল ফিঙ্গার, মিডিলে রয়েছে এই জন্য এই যে দুইটি মিডল ফিঙ্গার, এবং এটি হচ্ছে কি ইন্ডেক্স ফিঙ্গার। কেন এটি ইন্ডেক্স ফিঙ্গার? মজার বিষয় হচ্ছে, দেখুন
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইন্ডেক্স করছি অর্থাৎ নির্দেশ করছি, এই জন্য এটি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার বা নির্দেশক আঙ্গুল, যেটার মাধ্যমে নির্দেশ করা হয়। তো এই ক্লাসের সাথে সংশ্লিষ্ট এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তুলে ধরলাম। আমাদের হাতের যে 5টি আঙ্গুল রয়েছে, লিটল ফিঙ্গার, দেন রিং ফিঙ্গার। লিটল ফিঙ্গার মানে আপনারা বুঝতে পারছেন কনিষ্ঠ আঙ্গুলি বা সবচেয়ে ছোট। রিং ফিঙ্গার, এটাকে বাংলায় সুন্দর একটি নাম আছে, অনামিকা বলে, যেখানে আংটি পরানো হয়, এই জন্য এটাকে বলা হয় রিং ফিঙ্গার, অনামিকা। মিডল ফিঙ্গার বা মধ্যের আঙ্গুল যেটা, এটা হচ্ছে কি ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে থাম্ব। এই 5টি আঙ্গুল সম্পর্কে আমরা জানলাম, যার মধ্যে রয়েছে কি ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স মানে হচ্ছে তাহলে কি নির্দেশ করা। তো আমরা যদি আক্ষরিক অর্থে ইন্ডেক্সের অর্থ জানতে চাই, তাহলে যেহেতু এটি একটি ইংরেজি শব্দ, এই শব্দটি কিন্তু এসেছে ইন্ডিকিয়ার শব্দ থেকে, যেটি একটি ল্যাটিন শব্দ। অর্থাৎ ইংরেজি যে ইন্ডেক্স শব্দটি রয়েছে, এটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? ল্যাটিন শব্দ ইন্ডিকেয়ার থেকে। এই ইন্ডিকেয়ার শব্দটির অর্থটা কি? এটি আসলে ইংরেজিতে যে অর্থ প্রকাশ করে, টু পয়েন্ট আউট অর টু শো অর টু ইন্ডিকেট, অর্থাৎ কোনো কিছুকে নির্দেশ করা বোঝাতেই কি বোঝায়? ইন্ডিকেট এই শব্দটি ব্যবহার করা হয়। তাহলে খুবই সহজ, যে কোনো কিছু নির্দেশ করাকেই বলা হয় কি ইন্ডেক্স। আর আমাদের লাইব্রেরি সায়েন্সের কনটেক্সটে যদি আমরা ইন্ডেক্সটাকে বোঝার চেষ্টা করি, তাহলে এটি হচ্ছে এরকম, যে কোনো একটি পাঠ্য সামগ্রীর মধ্যে সেই পাঠ্য সামগ্রীর যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ওই পাঠ্য সামগ্রীর মধ্যে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলোকে কি আলাদা করে এবং সেগুলোকে বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে তাদের প্রত্যেকটার পাশে তাদের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে যে তালিকাটা করা হয়, সেটি হচ্ছে কি ইন্ডেক্স। এটি আমার পূর্বের ক্লাসগুলোতে বলেছি। তারপরে আবার যেহেতু ইন্ডেক্স এবং ইন্ডেক্সিং সম্পর্কে এটি বিশেষ একটি লেকচার, তো এই ক্লাসে এটি আরও আমি রিপিট করে নিলাম আরেকবার। তাহলে ইন্ডেক্সটা কি আমি আরেকবার শেষবারের মতো বলি। ইন্ডেক্স হচ্ছে কি কোনো পাঠ্য সামগ্রী, অর্থাৎ কোনো বই হতে পারে, সাময়িকী হতে পারে, তার ভেতরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিরোনামগুলো নিয়ে, শিরোনামগুলো তাদের পৃষ্ঠা নম্বর পাশে দিয়ে বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে যে তালিকাটি তৈরি করা হয়, এবং এই তালিকাটি কোথায় অবস্থান করে? সেই পাঠ্য সামগ্রীটির একবারে শেষে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ আলোচনার শেষে। এটিকেই বলা হয় কি ইন্ডেক্স, যার বাংলা অর্থ হচ্ছে নির্ঘণ্ট। ইন্ডেক্স কি কারণে ব্যবহার করা হয়? সেই যে বিষয় শিরোনামগুলো আমরা নিলাম, যেগুলো ওই বইয়ের ভিতরে আলোচিত হয়েছে, সেগুলো যাতে আমরা দ্রুত খুঁজে পাই যে কোন পৃষ্ঠায়, বইয়ের কোন পৃষ্ঠায় এগুলো রয়েছে, এটা জানার জন্য। এটাই হচ্ছে কি নির্ঘণ্ট। আর এই যে কাজটা, পুরো কাজটা যে করা হয় ইন্ডেক্সিংটা, তাহলে কি? দেখুন খুবই সহজ। আমরা যে জানলাম যে ইন্ডেক্স যেভাবে তৈরি হয়, আর এই তৈরি করার যে প্রক্রিয়াটা, এই কাজটাই হচ্ছে কি ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সিং ইজ নাথিং এলস জাস্ট টু প্র্যাকটিস ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স করার যে কাজটা, দ্যাট ইজ ইন্ডেক্সিং, ওইটাই হচ্ছে কি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর অর্থ কি? নির্ঘণ্টীকরণ। তো ইন্ডেক্স এবং ইন্ডেক্সিং সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এবারে আমরা জানার চেষ্টা করব যে ইন্ডেক্সের আসলে কার্যাবলী কি, মানে ইন্ডেক্স কি কাজের জন্য ব্যবহার করা হয়, এখানে কি করা হয়। ইন্ডেক্সের কাজ খুবই সহজ, ইতিমধ্যেই বলা হয়ে গেছে। আপনারা যদি বিশেষভাবে খেয়াল করেন, দেখুন, তাহলে ইন্ডেক্সের কার্যাবলীটা বুঝতে পারবেন। পূর্বে আমরা যে ইন্ডেক্সের সংজ্ঞাটা বলছিলাম, সংজ্ঞার মধ্যেই কিন্তু এর কার্যাবলী, এর উদ্দেশ্য, এর লক্ষ্য সবকিছুই লিখিত রয়েছে। একটু বিশেষভাবে খেয়াল করলে এই জিনিসগুলো আমরা পেয়ে যাই। তাহলে কি ইন্ডেক্সের প্রথম যে কাজটি হয়, সেটি হচ্ছে কি যে আমার এই পাঠ্য সামগ্রীর মধ্যে অর্থাৎ একটা প্রকাশনা আমরা বলতে পারি, প্রকাশনার মধ্যে কোন কোন তথ্যগুলো সাধারণত ব্যবহারকারীরা বা পাঠকেরা জানতে চায়। অর্থাৎ কোনো একটি বইয়ের মধ্যে অনেকগুলো বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো মধ্যে থেকে যে বিষয়গুলো পাঠকেরা বা ব্যবহারকারীরা ঘন ঘন বা খুব ফ্রিকোয়েন্টলি জানতে চায়, সেগুলোই হচ্ছে কি ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে চাহিদাকৃত যে তথ্যগুলো পাঠ্য সামগ্রীর মধ্যে, সেগুলোকে নির্দেশ করাই হচ্ছে কি ইন্ডেক্সের অন্যতম কাজ। এরপরে ইন্ডেক্স কি করে? যেটি করে
সেটি হচ্ছে যে ইন্ডেক্স বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে যে ব্যবহারকারী রয়েছে, পাঠ্য সামগ্রীর যে ব্যবহারকারী, তার সাথে কি করে একটা যোগাযোগ স্থাপন করে দেয়। কারণ এখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ রয়েছে, আবার বর্ণানুক্রমিকভাবে সেই তালিকাটা সাজানো রয়েছে, তাহলে তো খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি। যেমন ধরুন আমাদের একটি বই, সে বইটির নাম হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ইন্ডেক্সিং। এই যে আমাদের যে আজকের লেকচারের যে মেইন টপিকস, ইন্ডেক্স অ্যান্ড ইন্ডেক্সিং, ধরুন এটি একটি বইয়ের নাম। এর বইয়ের মধ্যে আমি নির্ঘণ্ট কোথায় আছে জানতে চাই, তাহলে আমি ইন্ডেক্সে চলে গেলাম, অর্থাৎ নির্ঘণ্টে চলে গেলাম। সেখানে আমি নির্ঘণ্ট বর্ণানুক্রমিকভাবে যদি খুঁজি, তাহলে নির্ঘণ্টের প্রথম অক্ষরটা আমরা কি দেখতে পাচ্ছি? দন্তান্ন। তাহলে অবশ্যই আমি দন্তান্নর ক্রমিকে চলে যাব। দন্তান্নর ক্রমিকে গেলে আমি কি নির্ঘণ্ট শব্দটা পাবো। নির্ঘণ্টের পাশে আবার পৃষ্ঠা নম্বর রয়েছে, তাহলে সেই পৃষ্ঠাতে আমি সরাসরি, ধরুন বইটা 500 পৃষ্ঠা, এখন নির্ঘণ্ট ইন্ডেক্সের এই এন্ট্রিটার পাশে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে 45। তাহলে পুরো 500 পৃষ্ঠা কি আমার খোঁজার কোনো প্রয়োজন রয়েছে? কখনোই না, কারণ এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। আমি ডিরেক্টলি আই ক্যান ডিরেক্টলি গো টু দ্য এক্সাক্ট পেজ নাম্বার ফ্রম দিস ইন্ডেক্স, কারণ এখানে নির্ঘণ্টর পাশে 45 নম্বর পৃষ্ঠাটা দেয়া রয়েছে। সুতরাং আমি 45 নম্বর পৃষ্ঠায় সরাসরি চলে যেতে পারছি। তাহলে 2 নম্বর যে কার্যাবলীটি আমরা এখানে খেয়াল করছি স্ক্রিনে, সেটি আর কিছুই নয়, এটি হচ্ছে যে পাঠকের সাথে যে কোনো পাঠ্য সামগ্রীর বিষয়টি যেটি পাঠক জানতে চাচ্ছে, তার সাথে ডিরেক্ট কি তৈরি করে? যোগাযোগ বা লিঙ্ক তৈরি করে দেয়। আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ কার্যাবলী, সেটি হচ্ছে যে ইন্ডেক্স কি করে? বারবারই আমরা একটা জিনিস বলছি যে কাঙ্ক্ষিত তথ্যটা কি করে খুব দ্রুত খুঁজে বের করতে সাহায্য করে। অর্থাৎ ইন্ডেক্সের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, যে পাঠক যে চাহিদাকৃত তথ্যটি জানতে চায়, সেটি ইন্ডেক্সের মাধ্যমে খুবই দ্রুত খুঁজে পায়। এরপরে 4র্থ নাম্বার যে কার্যাবলীটি আপনারা খেয়াল করছেন, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি, যে আমরা এই যে কোনো কিছু কোথায় আছে সেটি কিভাবে ডিরেক্টলি জানতে পারছি? এই যে ইন্ডেক্সের যে বিষয় রয়েছে এবং তার সাথে যে পৃষ্ঠা নম্বর রয়েছে, সেখান থেকে আমরা কি সরাসরি সেই বিষয়বস্তুটার অবস্থান ওই পাঠ্য সামগ্রীর মধ্যে জানতে পারছি। তো এই ছিল 4টি গুরুত্বপূর্ণ কাজ। কি করে? কোথায় আছে এটি নির্দেশ করে, অবস্থান নির্দেশ করে, দ্রুত যোগাযোগ স্থাপন করে দেয় এবং কি করে? যোগাযোগ স্থাপন করে দেয়। পর্যায়ক্রমে তাহলে আমরা যদি বলি যে চাহিদাকৃত তথ্যটা কোথায় আছে জানা যায়, তো তথ্যগুলোর অবস্থান জানা যায়। আরেকটি কি, যে পাঠকের সাথে লিঙ্ক স্থাপন করে এবং দ্রুত চাহিদাকৃত তথ্যটিকে উদ্ধার করে দেয়। এই হচ্ছে এই 4টি কার্যাবলী গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব যে এই যে ইন্ডেক্স যে 4টা গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু আমাদের পাঠ্য সামগ্রী তো অনেক রকমের রয়েছে গ্রন্থাগারে। আমরা জানি যে সাধারণত আমরা আমাদের লাইব্রেরি এবং ডকুমেন্টেশন সেন্টারে যে সামগ্রীগুলো দেখে থাকি, সেগুলো এক ধরনের নয়। এগুলোর মধ্যে যেমন রয়েছে বই, তেমনই রয়েছে সাময়িকী, তেমনই রয়েছে বিভিন্ন ম্যাগাজিন, এর বাইরে বিভিন্ন প্রকারের রিপোর্ট রয়েছে, এরকম অনেক প্রকারের কি পাঠ্য সামগ্রী রয়েছে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি, এরপরে নিউজ পেপারও রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের যে পাঠ্য সামগ্রী, অবশ্যই ইন্ডেক্সও বিভিন্ন হবে। তো সেই কারণেই আমরা বেশ কয়েক প্রকার ইন্ডেক্স দেখতে পাই। আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন, মূলত ইন্ডেক্সকে ভাগ করা হয়েছে 4 ভাগে। এই প্রধান 4 ভাগের অধীনে আবার বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা প্রধান 4টি ভাগ সম্পর্কে আপনি জেনে নেই। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, প্রথমটি হচ্ছে বুক ইন্ডেক্স বা পুস্তক নির্ঘণ্ট। সবচাইতে যেটি খেয়াল করার বিষয়, যে এই যে পুস্তক নির্ঘণ্ট বা বুক ইন্ডেক্স, এটির সাথেই কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহারকারী বলেন অথবা গ্রন্থাগার ও ডকুমেন্টেশন কর্মীর কথা বলেন বা তথ্য কর্মীর কথা বলেন, সবাই অধিকাংশ জনই কিন্তু আমরা বুক ইন্ডেক্সের সাথে পরিচিত। এবং আপনার হাতে যদি এই মুহূর্তে কোনো বই থেকে থাকে, আপনি দেখুন যে বইয়ের আলোচনা যেখানে গিয়ে শেষ হয়েছে, শেষের দিকে এই ইন্ডেক্স অন্তর্ভুক্ত রয়েছে। সেই ইন্ডেক্সে দেখলে আপনি বুঝতে পারবেন এটি হচ্ছে কি বুক ইন্ডেক্স, কারণ আপনি বইয়ে দেখছেন। পেরিওডিক্যাল যারা পড়ে, সাময়িকী, এটা জার্নালও হতে পারে, এই জার্নালে আপনি দেখবেন, অথবা আপনি যদি রেফারেন্স বই ব্যবহার করেন যেগুলো কয়েকটি ভলিউম নিয়ে তৈরি, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বা এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, অথবা আমরা যদি বাংলাপিডিয়ার কথাই বলি, অনেকেই হয়তো বা দেখেছেন, বাংলাপিডিয়া প্রথম দিকে ছিল 2010 সালে যখন প্রকাশিত হয় 10 খণ্ডে, এখন সর্বশেষ যেটি প্রকাশ হয়েছে এটি 14 খণ্ডে।
তো এই 14 খণ্ডের যে বাংলাপিডিয়া তার কিন্তু সাময়িকের ক্ষেত্রে ইন্ডেক্স কিন্তু ভিন্ন হয়, যেটি আমরা পরবর্তীতে আলোচনায় যাব। তো দেখুন সাময়িকেরও কিন্তু এবং রেফারেন্স বইয়ের এগুলোরও কিন্তু ইন্ডেক্স থাকে। তো পুস্তক ইন্ডেক্স কি, বুক ইন্ডেক্স। এরপরে দ্বিতীয় যে প্রধান ভাগটি, পুস্তক ইন্ডেক্স সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। দ্বিতীয় ভাগটি হচ্ছে কি কালেকশন ইন্ডেক্স বা সংগ্রহ ইন্ডেক্স। এই জিনিসটি কি এটিও আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত, আমরা শুধু ভাগগুলো এখন জেনে নেই। এরপরে 3 নম্বর যে প্রধান ভাগটি রয়েছে সেটি হচ্ছে কি পেরিওডিক্যাল ইন্ডেক্স বা সাময়িকী নির্ঘণ্ট। এরপরে 4 নম্বর যে প্রধান ভাগটি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ পেপার ইন্ডেক্স বা সংবাদপত্র নির্ঘণ্ট। তাহলে আমরা প্রথমত 4টি ভাগ দেখে নিলাম, বুক ইন্ডেক্স, কালেকশন ইন্ডেক্স, পেরিওডিক্যাল ইন্ডেক্স অ্যান্ড নিউজ পেপার ইন্ডেক্স। এগুলো প্রত্যেকটা আমরা ভিন্ন ভিন্নভাবে পরবর্তীতে বিস্তারিত জানবো। দেখুন পেরিওডিক্যাল যে ইন্ডেক্স রয়েছে বা সাময়িকী নির্ঘণ্ট, এটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ ইন্ডেক্স, বিষয় ইন্ডেক্স, এরপরে কি একক সাময়িকী ইন্ডেক্স। তো এখানে আমরা দেখে বুঝতে পারছি সাধারণ ইন্ডেক্স মানে যেটি, এটি পরবর্তীতে যদি আমরা আলোচনা করব, যেটি কি সবগুলো একসাথে তৈরি করা হয়। আর বিষয় ইন্ডেক্স কি, এগুলো হচ্ছে বিষয় ভিত্তিক। আর একক সাময়িকী ইন্ডেক্স কোনটা, যেটা শুধুমাত্র একটা সাময়িকীকে নিয়ে ইন্ডেক্স করা হয়েছে। আর এরপরে যে 4 নম্বর ভাগটি দেখতে পাচ্ছেন নিউজ পেপার ইন্ডেক্স বা সংবাদপত্র ইন্ডেক্স। এখানেও আবার 2টি ভাগ রয়েছে, একটি হচ্ছে যদি একটি মাত্র নিউজ পেপারকে নিয়ে করা হয়, আর আরেকটি হচ্ছে যদি একাধিক সংবাদপত্রকে নিয়ে করা হয়। তো এই ছিল আমাদের প্রকারভেদ। প্রকারভেদগুলোর বিস্তারিত যেগুলো গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সেগুলো সম্পর্কে আমরা জানব। নির্ঘণ্টের প্রকারভেদটা আমরা যদিও এর আগে দেখলাম, এছাড়াও আরও কিছু প্রকারভেদ রয়েছে ওই 4টি ভাগের বাইরেও। আমরা জানলাম বুক ইন্ডেক্স, কালেকশন ইন্ডেক্স এবং কি পেরিওডিক্যাল ইন্ডেক্স, নিউজ পেপার ইন্ডেক্স। এই 4টা প্রধান ভাগের বাইরেও আরও কিছু ভাগ রয়েছে, যেমন লেখক ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ এটি লেখককে কেন্দ্র করে তৈরি করা হয়। এরপরে বর্ণানুক্রমিক যে বিষয় নির্ঘণ্ট, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি যেটি তৈরি করা হয়, কিন্তু সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টকে কেন্দ্র করে অ্যালফাবেটিক্যালি সাজানো হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা উচিত যে প্রায় প্রত্যেকটি নির্ঘণ্ট, যত প্রকারের নির্ঘণ্ট রয়েছে সবগুলোই তালিকাটা করার পর এগুলো কি করা হয়, অ্যালফাবেটিক্যালি বা বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়ে থাকে। তো এটি কমন একটি বিষয়, এটি আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেক প্রকারের নির্ঘণ্ট তালিকাটা তৈরি করার পর এটা অ্যালফাবেটিক্যালি কি করা হয়, অ্যারেঞ্জ করা হয় বা সাজানো হয়। এরপরে আরও একটি দেখতে পাচ্ছেন শ্রেণীকৃত নির্ঘণ্ট, অর্থাৎ কোন একটি সাবজেক্টগুলো যখন তালিকা করা হয় সেগুলো ক্লাসিফাই করে ক্লাসিফিকেশন নম্বর অনুযায়ী এগুলোকে সাজানো হয়। এরপরে সাবজেক্ট নির্ঘণ্ট স্পেশালভাবে আলাদা করে। লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ নির্ঘণ্ট বা কনকর্ডেন্স, অর্থাৎ এটা ভোকাবুলারি বা থেজারাস যেটাকে বলে, অড কালেকশন যেটা, সেগুলোরও আবার কি করা হয়, নির্ঘণ্ট করা হয় প্রত্যেকটার। লাস্ট যেটি ভাগ আমরা দেখতে পাচ্ছি সংগৃহীত ও সম্মিলিত নির্ঘণ্ট, অর্থাৎ অনেকগুলো বিষয়, অনেকগুলো অথর, লেখক, এগুলো সবগুলোকে একত্রিত করে সেগুলো যে নির্ঘণ্ট তৈরি করা হয় সেটাই হচ্ছে কি সংগৃহীত বা সম্মিলিত নির্ঘণ্ট। তো এই ছিল নির্ঘণ্টের প্রকারভেদ। যেহেতু আমরা জানি যে গুরুত্বপূর্ণ 2টি ইন্ডেক্স হচ্ছে কি বুক ইন্ডেক্স এবং পেরিওডিক্যাল ইন্ডেক্স, কারণ এগুলোর সাথে আমরা ডকুমেন্টেশন সেন্টার বলেন, ইনফরমেশন সেন্টার বলেন, অথবা কি লাইব্রেরি সেন্টার বলেন, যে সেন্টারই বলেন না কেন, তথ্য কেন্দ্র এক কথায় বলা যায়। প্রত্যেকটি কেন্দ্রের সাথে প্রধান যে পাঠ্য সামগ্রী লাইব্রেরির মধ্যে থাকে সে 2টি হচ্ছে কি বই এবং সাময়িকী, এবং এই 2টির ইন্ডেক্সের সাথে আমরা বেশিরভাগ পরিচিত। এই জন্য এই 2টি বিস্তারিত আমাদের জানার প্রয়োজন রয়েছে। দেখুন এই দুটোর পার্থক্য জানার সাথে সাথে আমাদের কিন্তু জানা হয়ে যাবে যে এই 2টির কার্যাবলী কি এবং লক্ষ্য কি। বুক ইন্ডেক্স কি, আমরা জানি একটি বইয়ের মধ্যে যতগুলো কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো নিয়ে সেগুলো বর্ণানুক্রমিকভাবে তালিকা পৃষ্ঠা নম্বর সহকারে তৈরি করা হয়। আর পেরিওডিক্যাল ইন্ডেক্স কি, পেরিওডিক্যাল ইন্ডেক্সে কিন্তু আপনার বইয়ের মতো ওই রকম আলোচনা থাকে না। এখানে বই যেরকম একজন লেখক লিখতে পারে, একাধিক লেখকে লিখতে পারে, কিন্তু পেরিওডিক্যাল যদি হয়, সাময়িকী যদি হয়, অর্থাৎ যেখানে এটাকে আমরা পেরিওডিক্যাল মধ্যে জার্নালও পড়ে, ম্যাগাজিনও পড়ে। তো যদি জার্নাল হয় এগুলোতে কি একাধিক জনের লেখা অন্তর্ভুক্ত করা হয়। তো পেরিওডিক্যাল এবং ইন্ডেক্স এবং বুক ইন্ডেক্সের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কীরকম,
বুক ইন্ডেক্সে একজন লেখকের বা একাধিক লেখকের অনেকগুলো লেখার সবগুলো সাবজেক্ট ইনক্লুড করা হয়, টপিকসগুলো। আর পেরিওডিক্যাল ইন্ডেক্সে কি করা হয়, প্রত্যেকটা লেখকের যে আলাদা আলাদা নিবন্ধ বা আর্টিকেল রয়েছে, আর্টিকেলের বাংলা হচ্ছে নিবন্ধ আর জার্নালের বাংলা হচ্ছে প্রবন্ধ। তো এই যে নিবন্ধগুলো, অনেকগুলো নিবন্ধ নিয়ে কিন্তু একটি কি জার্নাল বের করা হয় বা প্রবন্ধ বের করা হয়। এই কনসেপ্টটিও আপনারা মাথায় রাখেন যে প্রত্যেকটি গবেষক তারা যে এক একটি গবেষণা করে সেগুলোকে বলা হয় আর্টিকেল, বাংলায় যেটাকে বলা হয় নিবন্ধ। আর এই আর্টিকেলগুলা 10-12 জনের যে আর্টিকেল নিয়ে বা 20 জন একাধিক জনের আর্টিকেল নিয়ে যে একটি প্রকাশনা বের করা হয় সেটিকে বলা হয় জার্নাল, পেরিওডিক্যাল। তো এই যে জার্নাল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ গবেষণার যে মেইন ফলাফল সেগুলো এই জার্নালের মাধ্যমে আমরা পেয়ে থাকি, আর্টিকেলগুলোর মাধ্যমে। তো পেরিওডিক্যাল ইন্ডেক্স যখন আমরা করা হয় তখন এখানে কি কি দেখেন, বুক ইন্ডেক্স কি করা হয়, এটা খুব সাধারণ, এখানে যে পার্থক্যটা দেওয়া হয়েছে আমরা এই বিষয়গুলো জানবো পরবর্তীতে। এই দুটো ধারণাটা আগে নিয়ে নিই। বুক ইন্ডেক্সে কি করা হয়, বিষয়গুলোকে নেওয়া হয়। আর পেরিওডিক্যাল ইন্ডেক্সে প্রত্যেকটা লেখকের আর্টিকেল তারা নিজে থেকে নিজেরা অ্যাবস্ট্রাক্ট করে এবং ইন্ডেক্স করে কি করা হয়, তাদের গুরুত্বপূর্ণ টার্মগুলো ওখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেয়। তো এই জন্য পেরিওডিক্যাল ইন্ডেক্সে ইন্ডেক্স করার ক্ষেত্রে সবগুলো লেখকের যে আর্টিকেল রয়েছে প্রত্যেকটার কিওয়ার্ডগুলো একত্রিত করা হয়, একত্রিত করে তারপরে ইন্ডেক্সটা তৈরি করা হয়। এবং এই ইন্ডেক্সটা কি করা হয়, পেরিওডিক্যাল ইন্ডেক্স কোনো একটি পেরিওডিক্যালের লাস্টেও দেওয়া হয়, আবার আলাদাভাবেও কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু যেগুলো বুক ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সটা অবশ্যই সেই বইয়েরই শেষে দেওয়া হয়, কখনো ভিন্ন বই আকারে এই ইন্ডেক্সটা বের হয় না। তাহলে এখানে মূল পার্থক্য যেটি, যে বুক ইন্ডেক্সের ক্ষেত্রে ইন্ডেক্সটা অবশ্যই বইয়ের শেষে সংযোজন করা হয়। আর যেটি হচ্ছে পেরিওডিক্যাল ইন্ডেক্স, এই পেরিওডিক্যাল ইন্ডেক্সের সেই পেরিওডিক্যালের লাস্টে এটা সংযোজন করা হতে পারে, আবার কি করা হতে পারে, ভিন্নভাবে একটি প্রকাশনা বের করেও কিন্তু এই ইন্ডেক্সটা বের করা হয়ে থাকে। তো বুক ইন্ডেক্সের ক্ষেত্রে দ্বিতীয় যে পার্থক্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি এর কন্টেন্টের উপর নির্ভর করে ইন্ডেক্সটা তৈরি করা হয়। আর সাময়িকের ক্ষেত্রেও সেম কন্টেন্টের উপরে, কিন্তু এদের কন্টেন্ট ভিন্ন ভিন্ন লেখকের। বুক ইন্ডেক্সের 3 নম্বর পার্থক্যটি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এটি একক প্রচেষ্টায় তৈরি করা সম্ভব বুক ইন্ডেক্সের, কারণ একটি বইয়ে একজন লেখকেরই লেখা হয়ে থাকে এবং সবগুলো বিষয় মোটামুটি সিমিলার থাকে, একটা টপিক বিষয়কে কেন্দ্র করে বইটি লেখা হয়। কিন্তু যদি আপনার পেরিওডিক্যাল ইন্ডেক্স হয়, পেরিওডিক্যাল ইন্ডেক্সের ক্ষেত্রে যেটি হয়, যেহেতু যদিও বিষয় একই থাকে কিন্তু বিষয়ের অধীনে আবার অধীনস্থ বিষয়গুলো থাকে, এবং নির্দিষ্ট একটা বিষয়ের উপর পেরিওডিক্যাল হলেও বা জার্নাল হলেও অনেকগুলো যে আর্টিকেল ইনক্লুড করা হয়েছে প্রত্যেকটা আর্টিকেলের কিন্তু বিষয়ের অধীনে অন্যান্য বিষয় থাকতে পারে। এই জন্য এখানে কি করা হয়, কন্টেন্টগুলো পুরোটা এটা একক প্রচেষ্টায় তৈরি করা সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা লেখকের যে কিওয়ার্ড সেগুলো নিয়ে তৈরি করা হয়। বুক ইন্ডেক্স তৈরি করতে সময় কম লাগে, আর পেরিওডিক্যাল ইন্ডেক্স করতে একটু সময় বেশি লাগে। কি কারণে লাগে, কারণ পেরিওডিক্যালে একাধিক আর্টিকেল থাকে, আর বুক ইন্ডেক্সে একটি বিষয় ধীরে ধীরে নিয়ে এটা এগিয়ে যাওয়া হয় এবং শেষ করা হয়। বুক ইন্ডেক্সের ক্ষেত্রে কি করা হয়, টার্মগুলো বইয়ের মধ্যে থেকেই নেওয়া হয়, যেটি 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এর কন্টেন্টে যে আলোচনাটি আছে সেখান থেকে নেওয়া হয়। আর আমাদের যে পেরিওডিক্যাল ইন্ডেক্স রয়েছে এটির টার্মগুলোকে শব্দ ভান্ডার যে থাকে, নির্দিষ্ট যে থেজারাস থাকে সেখান থেকে নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো এই ছিল বুক ইন্ডেক্স এবং পেরিওডিক্যাল ইন্ডেক্সের পার্থক্য। আরো কিছু পার্থক্য রয়েছে, আমরা দেখব পরবর্তী স্লাইডে। বুক ইন্ডেক্সে সাধারণত একটা সেন্ট্রাল কি থাকে, সাবজেক্ট থাকে, কিন্তু পেরিওডিক্যাল ইন্ডেক্সে এটার পরিধি কিন্তু বিস্তৃত, কারণ এখানে অনেকগুলো আর্টিকেল যেহেতু থাকে পেরিওডিক্যাল ইন্ডেক্সের মধ্যে, সুতরাং এটা শব্দ ভান্ডারের উপর নির্ভর করে। আর বুক ইন্ডেক্সের ক্ষেত্রে কি প্রত্যেকটা পৃষ্ঠা আমাদের পড়ার প্রয়োজন হয়, কিন্তু পেরিওডিক্যাল ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আর্টিকেল প্রবন্ধ যেগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে পড়ার প্রয়োজন হয়। এরপরে 9 নম্বর যে পার্থক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, বুক ইন্ডেক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে টেক্সট সেগুলো বিবেচনা করা হয় ইন্ডেক্সিং এর জন্য, কিন্তু যে পেরিওডিক্যাল রয়েছে পেরিওডিক্যালের ক্ষেত্রে আবার কি ইন্ডেক্স টার্মগুলো কিভাবে, এগুলো একটা সম্মিলিতভাবে পদ্ধতিগতভাবে বা নীতিগতভাবে সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু নির্ভর করে তারপরে নেওয়া হয়। বইয়ের সাথে কি থাকে, বুক ইন্ডেক্স সংযুক্ত থাকে,
আর পেরিওডিক্যাল ইন্ডেক্সটি সব সময় যে বইয়ের সাথে সংযুক্ত থাকবে তা না, পেরিওডিক্যালের সাথে এটা আলাদাভাবে প্রকাশ হতে পারে। এই ছিল কি বুক ইন্ডেক্স এবং পেরিওডিক্যাল ইন্ডেক্সের মধ্যে পার্থক্য। বেশ কিছু রুলস রয়েছে আমাদের ইন্ডেক্স যে আমরা তৈরি করব, ইন্ডেক্স এন্ট্রিগুলো কীরকম ভাবে দিব আমরা, এখানে অনেকগুলো নিয়ম রয়েছে। নিয়মগুলো ডিটেলস বললে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, আমি একেবারে সংক্ষিপ্তভাবে কিন্তু যথাযথভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখুন বেশ কিছু নিয়ম দেওয়া হয়েছে, নিয়মগুলো আমরা যদি এক এক করে দেখি। 1 নম্বর নিয়মটি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শব্দ বা আর্টিকেল, আমি শুধু পড়ে যাচ্ছি, এরপরে আমি বিস্তারিত বর্ণনা করব। শব্দানুক্রমিক এবং বর্ণানুক্রমিক বিন্যাস থাকে, সংখ্যার বিন্যাস হয়, ব্যক্তির নামে ম্যাক্স শব্দ থাকলে কিভাবে বিন্যাস হবে সেটি আমরা জানবো। 5 নম্বরে দেখতে পাচ্ছেন যে শব্দ সংক্ষেপ থাকলে কিভাবে বিন্যাস করব। অ্যাপোস্ট্রফি যুক্ত কোনো শব্দ থাকলে কিভাবে আমরা এন্ট্রিটা অ্যারেঞ্জ করব সেটি আমরা দেখব। 7 নম্বরে দেখছেন যে হাইফেনেটেড যদি ওয়ার্ড থাকে হাইফেন যুক্ত, সেটি কি করব। আবার 8 নম্বরে দেখতে পাচ্ছেন যে দুইজন বা একাধিক ব্যক্তির নাম যদি একই রকম থাকে সেটি কিভাবে আমরা আবার অ্যারেঞ্জ করব। 3 জন ব্যক্তির একই রকম নামের বানানো সম্পূর্ণ মিল রয়েছে। চিহ্ন বা সংকেত বা নকশা যদি থাকে সেগুলো কিভাবে এন্ট্রি করব। কোনো ব্যক্তির নামের যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে সেটা কিভাবে ব্যবহার করব আমরা, যেমন AKM, নুরুল ইসলাম এরকম নাম আমরা দেখে থাকি, এগুলো কিভাবে করব। এরপরে কারো নামের শেষে যদি মিস্টার মিসেস থাকে সেগুলো কি করব। হাইফেন যুক্ত যদি কম্পাউন্ড কোনো থাকে সেগুলো কিভাবে এন্ট্রি করব, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নিব। 1 নম্বর যেটি ছিল যে কি প্রথম শব্দ বা আর্টিকেল, এগুলো থাকলে কি করব। এগুলো যদি শব্দের প্রথমে থাকে আমরা কি করব, এগুলো কনসিডার করব না বা বিবেচনায় নিব না, কিন্তু অন্যান্য অংশ যদি থাকে অবশ্যই বিবেচনা করব। দেখুন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, তিনটি করে আমি উদাহরণ দিয়েছি অ্যারেঞ্জের ক্ষেত্রে, কারণ স্ক্রিনে এতগুলো দেখানো সম্ভব না। প্রথমটি রয়েছে কি এ ডকুমেন্টেশন ম্যানুয়াল, আমি সবগুলো কিন্তু কোর্স রিলেটেড দেওয়ার চেষ্টা করেছি সাবজেক্টের নাম অনুসারে। দ্য হিস্ট্রি অফ ডকুমেন্টেশন, এরপরে কি দ্য হিস্ট্রি অফ ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল। দেখুন 3টি বাক্যের অর্থাৎ 3টি বই যদি আমরা বলি এটাকে বা বিষয় বলি, যেহেতু বিষয় অন্তর্ভুক্ত করা হয় ইন্ডেক্সে, 3টি বিষয়ের প্রথমেই দেখুন আর্টিকেল রয়েছে, প্রথমটাতে রয়েছে তারপরেরটাতে তারপরেরটাতে আমরা এগুলো বিবেচনায় নিব না। এই নিয়ম অনুসারে কি আমরা প্রথম শব্দে যদি আর্টিকেল থাকে আমরা এটাকে বিবেচনায় নিব না। তাহলে আমরা বিবেচনা করব কোনটা, এটাতে করব ডকুমেন্টেশন বিবেচনা, তার নিচেরটাতে করব কি হিস্ট্রি, তার নিচেরটাতে করব কি হিস্ট্রি। তাহলে দেখুন প্রথমটা স্বভাবতই যেহেতু প্রথম অক্ষর ডি ডকুমেন্টেশন, আর এটির প্রথম অক্ষর এইচ, এটির প্রথম অক্ষর কি এইচ, কিন্তু এখানে দেখুন দ্বিতীয়টিতে 2টা শব্দ রয়েছে, মাঝে আবার অফ রয়েছে। 3 নাম্বারটিতে কি 2টা শব্দ নয়, 1 2 3টা শব্দ রয়েছে। তাহলে দেখুন প্রথমটা প্রথমে হবে এই কারণে যে ডকুমেন্টেশনের প্রথম অক্ষর ডি, এরপরে দ্বিতীয়টা হিস্ট্রি, এটাও প্রথমে হবে, পরেরটাও হিস্ট্রি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি, দেখুন হিস্ট্রি অফ ডকুমেন্টেশন রয়েছে এখানেও রয়েছে হিস্ট্রি অফ ডকুমেন্টেশন, কিন্তু তৃতীয় আরেকটি শব্দ রয়েছে, এই জন্য কি এটি 3 নম্বরে চলে এসেছে। সুতরাং আমরা কি করব, আর্টিকেলগুলো বিবেচনায় নিব না, এটি হচ্ছে প্রথম নিয়ম। অর্থাৎ ইন্ডেক্স এন্ট্রির ক্ষেত্রে আমরা কোনো বিষয়ের প্রথমে যদি আর্টিকেল থাকে সেটা আমরা কনসিডার করব না। দ্বিতীয় নিয়মটি দেখুন যে আমরা কিভাবে শব্দানুক্রমিক ও বর্ণানুক্রমিক ভাবে সাজাবো, অর্থাৎ শব্দ নিয়ে। এখানে দেখুন বাম দিকে কি রয়েছে, শব্দানুক্রমিক বিন্যাস, ডান দিকে রয়েছে বর্ণানুক্রমিক বিন্যাস। কিভাবে বিন্যাসটি হয়েছে একটু খেয়াল করুন। দেখুন নিউ জার্সি, এরপরে হচ্ছে কি নিউ ইয়র্ক, এরপরে নিউ আর্ক, এরপরে নিউজ পেপার। প্রত্যেকটি শব্দের প্রথমে এটা আমরা শব্দ অনুযায়ী সাজাবো, অর্থাৎ শব্দ এটিকে একটি শব্দ যদি আমরা ধরি, দেখুন নিউ, এখানেও নিউ রয়েছে, এখানেও নিউ রয়েছে, এখানেও নিউ। ডব্লুর পরের শব্দ অক্ষরটি কি জে, তারপরে কি ওয়াই, তারপরে কি রয়েছে এখানে রয়েছে এ। এখন এখানে একটা খেয়াল করেন যে এ হলে এটা তো প্রথমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু শব্দ হিসেবে এটা বিবেচনা করছি। তো শব্দের ক্ষেত্রে এখানে এটি কেন আসলো, কারণ এটা পুরোটাই হচ্ছে একটা শব্দ হিসেবে আমরা কাউন্ট করেছি। তো দেখুন নিউ প্রথমে চলে এসেছে, এরপরে নিউ, এখানে আলাদা আলাদা যেহেতু শব্দ, এরপরে জে, তারপরে ওয়াই। এখানে একটি খেয়াল করার বিষয় রয়েছে যে শব্দের ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটি সাজালাম। ডান দিকে আপনারা খেয়াল করুন, এখানে আমরা সাজিয়ে রেখেছি বর্ণানুক্রমিক ভাবে। তাহলে প্রথমে নিউ এর পরে এ আছে, এই জন্য এ প্রথমে চলে এসেছে, তারপরে কি এসেছে জে, তারপরে হচ্ছে পি, এরপরে ওয়াই, অ্যালফাবেটিক্যালি যেটি আমরা জানি। তো এটুগুলো শব্দগুলোকে আমরা বিন্যাস করেছি কি বর্ণানুক্রমিক ভাবে। আর যদি শব্দ অনুযায়ী সাজাই তখন প্রথম শব্দটিকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাখবো। এই ছিল শব্দানুক্রমিক ও বর্ণানুক্রমিক বিন্যাস। সংখ্যার বিন্যাসটা কি,
সংখ্যার বিন্যাসটা খুবই সহজ। আমরা যে সংখ্যাগুলো দেখছি এগুলো কিভাবে বিন্যাস করব, এগুলোকে আমরা কথায় প্রকাশ করব। তো যেহেতু এটি ইংরেজিতে লেখা আছে তাহলে আমরা অন লিখব, বাংলায় যদি থাকে 101 তখন আমরা কথায় লিখব এ ক 1, 2 থাকলে দয় রস্য হস্যই 2। তো সেটিকে কথায় রূপান্তর করার পর কি করব, আমরা ওয়ার্ড ওয়াইজও সাজাইতে পারি, অর্থাৎ শব্দ ধরে ধরে, আবার বর্ণ অনুযায়ীও আমরা সাজাইতে পারি, দুইভাবে। তো দেখুন, যদি আমরা ওয়ার্ড অনুযায়ী সাজাই তাহলে এখানে একটি ওয়ার্ড, এরপরে দুইটি ওয়ার্ড, এরপরে তিনটি ওয়ার্ড। প্রথম ওয়ার্ডটি কি দেখুন, ও প্রথম অক্ষর, তাহলে এই ওয়ার্ডটি প্রথমে আসে। টি, ও এম এন ও পি কিউ আর এস টি, তাহলে টি পরে, এরপরে আবার টি, টি এর পরে আবার আমরা কি দেখবো যে পরের ওয়ার্ডটা কি আছে, এইচ। এরকম ভাবে দেখুন, এটা 100 কিন্তু তারপরে আছে 1000, তাহলে টি এইচ আগে না টি আগে, টি পরে। এই জন্য কি প্রথমে হয়েছে 1, তারপরে 200, তারপরে হচ্ছে 3000। এটা হচ্ছে ওয়ার্ড ওয়াইজ। আর যদি লেটার অনুযায়ী সাজাই, প্রত্যেকটার আমরা লেটার, যেমন ONE1, এরপরে কি রয়েছে 3000 কিন্তু সেকেন্ডে চলে আসছে লেটার অনুযায়ী সাজানোর। কারণ কি, TH দেখুন, টি এর পরে এইচ আসছে, এটাতে টি এর পরে এইচ আছে কিন্তু এটাতে টি এর পরে ডব্লিউ আছে। এই জন্য কি 3000 উপরে চলে গেছে, 200 নিচে নেমে গেছে। তো এই হচ্ছে ওয়ার্ড ওয়াইজ এবং লেটার ওয়াইজ সাজানোর পদ্ধতি। যদি নাম্বার আমরা দেখি কোনো এন্ট্রির ক্ষেত্রে, নাম্বারকে আমরা কথায় রূপান্তর করব, কথায় লিখে তারপরে ওয়ার্ড অথবা লেটার অনুযায়ী সাজাবো। এরপরে ব্যক্তির নামে যদি ম্যাক শব্দটি থাকে, এটি ইংরেজি নামের ক্ষেত্রে ব্যবহার হয়, বাংলা নামের ক্ষেত্রে ব্যবহার হয় না। তো যেহেতু আমরা লাইব্রেরিতে ইংরেজি বই সংগ্রহ করি, আমাদের এটি জানার প্রয়োজন রয়েছে। ম্যাক শব্দটির কিন্তু ভিন্ন ভিন্ন রূপে ব্যবহার হয়, কখনো এমসি হিসেবে ব্যবহার হয়, কখনো শুধু এম হিসেবে ব্যবহার হয়। দেখতে পাচ্ছেন, যেমন দেখেন ম্যাককে সংক্ষেপে এম লেখা হয়েছে, কখনো আবার পূর্ণাঙ্গ রূপ লেখা হয়েছে, কখনো আবার এমসি লেখা হয়েছে। তো তিনটা ফরম্যাট রয়েছে। তাহলে আপনি সাজাবেন কিভাবে? আপনি কি করবেন, ম্যাক যে ফরম্যাটেই থাক আপনাকে ধরে নিতে হবে এটা এমএসসি ম্যাক। এএমও হচ্ছে ম্যাক, এএমএসসিও হচ্ছে ম্যাক, এএমসিও হচ্ছে ম্যাক, এটাও হচ্ছে ম্যাক। তাহলে আপনার কাজটা সহজ হয়ে গেল। আপনি এখন দেখুন, আমরা এই শব্দগুলোকে নিয়েছি ভিন্ন ভিন্ন নামে, এখন সাজিয়েছি কিভাবে দেখুন। এটাও কিন্তু ম্যাক, তাহলে আমরা এমসি কে এখানে কনসিডার করব না, কারণ এটা তো ম্যাক, এটাও ম্যাক, এটাও ম্যাক, এটাও ম্যাক। তাহলে আমরা কি করব, সরাসরি পরের শব্দটি দেখব। তাহলে এখানে দেখুন, পরের শব্দটি যদি দেখি, অ্যালিস্টেন, এরপরে ডোনাল্ড, এরপরে কি অ্যালেন, এরপরে হচ্ছে মোহন। তাহলে প্রথম নামের আমরা দেখতে পাচ্ছি যে অ্যালেনের আগে এ আছে, এখানেও এ আছে, তাহলে এখানে এ ডাবল এল, এখানেও এ ডাবল এল। ডাবল এল এর পরে কি আছে, আই, এখানে ডাবল এল এর পরে কি আছে, ই। তাহলে দেখুন, আই আগে না ই আগে, কোনটি আগে, ই আগে। তাহলে সাজানোর ক্ষেত্রে কি হয়ে গেছে, অ্যালেন প্রথমে, এরপরে অ্যালিস্টেন, ডাবল এল এর পরে আই, তারপরে তো নর্মালি জানেন যে কি ডোনাল্ড, ডি, কারণ এর পরে হচ্ছে ডি, এই জন্য ডোনাল্ড চলে আসছে, তারপরে হচ্ছে মোহন। এটি খুব সহজ পদ্ধতি। আপনারা যদি নামের প্রথমে ম্যাকের বিভিন্ন রূপ দেখেন তাহলে কি করবেন, ম্যাককে এমএসসি ধরবেন এবং সেই ম্যাক, সবগুলো ম্যাক একই হবে, পরের শব্দটি বর্ণ দেখে সাজাবেন। 5 নম্বরটি দেখুন, যদি নামের আগে সম্বোধন থাকে, যেমন মিস্টার থাকে, তারপরে সংক্ষিপ্ত রূপ যেটা থাকে, অনেকে মিস্টারকে MR ডট লিখে, অনেকে ডক্টরকে DR ডট লেখে, এসটি লেখে। এসটি যদিও সেন্ট, এখানে আমি এটা দেইনি, মিস্টার দিয়ে ফেলেছি, এটা হবে SAINT, সেন্ট। আপনি ধরবেন পুরো অক্ষরটা, তখন আপনি কি করবেন, এর ফুল ফর্মটা, এই যে ফুল ফর্মটা দেখতে পাচ্ছেন, ফুল ফর্মটা ধরে এটা এন্ট্রি করবেন। তো এই যে এখানে ST, এটা সেন্ট হবে, দুঃখিত আমার এটা কপি পেস্ট হয়ে গেছে খুব সম্ভবত, এটা হবে SAINT, সেন্ট। মানে ST ডট যদি থাকে তাহলে এটা সেন্ট হবে। তো এখন দেখুন পূর্ণাঙ্গ রূপ লিখেছি, পূর্ণাঙ্গ রূপের পরে এবার কি অক্ষর ধরে আপনি সাজাবেন। তাহলে ডক্টর প্রথমে, ডি প্রথমে, তাই আমি কি করেছি, ডক্টর প্রথমে দিয়েছি। এবার ডি এর পরে কি এম, কিন্তু এখানে দেখুন দুটো এম রয়েছে। যদি সেন্ট হতো, আসলে এটা হবে সেন্ট, তো সেন্ট এম আগে না এস আগে, এম আগে, এই জন্য আমি এম দিয়েছি, মিস্টার। তারপরেরটা হবে কি সেন্ট, 3 নাম্বারটা হবে এখানে সেন্ট। তো শব্দ সংক্ষেপ থাকলে কি করব, পূর্ণাঙ্গ রূপ নিব, এরপরে পূর্ণাঙ্গ রূপটা দেখে বর্ণানুক্রমিকভাবে সাজাবো। অ্যাপোস্ট্রফি যুক্ত যদি শব্দ থাকে কি করব আমরা, যেমন এখানে আমেরিকান সং রয়েছে, এরপরে রয়েছে কি অ্যাপোস্ট্রফি, আমেরিকান সং, আমেরিকানস নিউ সং। এই অ্যাপোস্ট্রফি যুক্ত যে এসটা রয়েছে এটাকে কি করব আমরা, সাধারণভাবে একটা লেটার ধরে নেব এবং আমেরিকানের সাথে এসটা যোগ করে দেব। বোঝা গেছে? তার মানে এখানে হবে আমেরিকানস, অ্যাপোস্ট্রফি ধরেন কি যে নাই, এই এসটা হচ্ছে এরই অংশ। তখন আমরা সাজাবো কিভাবে, তাহলে দেখেন সহজে বোঝা যাচ্ছে যে আমেরিকান আর এটা হচ্ছে আমেরিকানস। তাহলে প্রথম দুটা শব্দ, দুইটা দেখুন, দুইটা বিষয়ের প্রথম শব্দটা কি আমেরিকান, কিন্তু এটা হচ্ছে আমেরিকানস।
তাহলে অবশ্যই এটা প্রথমে হবে, কারণ এটার পরে একটা এস অতিরিক্ত লেটার আছে। এরপরে দেখুন হাইফেন যুক্ত শব্দ। হাইফেন যুক্ত শব্দের ক্ষেত্রে কি করব আমরা, দুটো শব্দ যেটা হাইফেন দিয়ে থাকে এটা পৃথক পৃথক ভাবে ধরবো। মাল্টি, মাল্টি হচ্ছে কি একটি শব্দ ধরবো, ডাইমেনশনাল একটা শব্দ ধরবো। তাহলে দেখুন প্রত্যেকটার নিচে কিন্তু প্রথমে মাল্টি রয়েছে, তাহলে পরেরটা আমরা কনসিডার করব। পরেরটা কি, একটি আছে ডাইমেনশনাল, তারপরে আছে ন্যাশনাল, তারপরে ট্যালেন্টেড। তাহলে ডি প্রথমে, এন তারপরে, এরপরে টি, এভাবে বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে। অর্থাৎ হাইফেন যুক্ত কোনো শব্দ থাকলে আমরা কি তাকে দুইটি শব্দ হিসেবে ধরব। এরপরে আমরা একাধিক ব্যক্তির যদি একই রকম নাম থাকে, দেখুন এটি খুবই মজার। একই রকম নাম থাকলে কিভাবে আপনি সাজাবেন, যেমন দেখুন একটা প্রতিষ্ঠান, এর ব্যক্তি নাম ধরে আমরা প্রতিষ্ঠান ধরলাম ইলিপস। আমাদের এই প্রতিষ্ঠানের নাম কি, ইনস্টিটিউট ফর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ, ইলিস। তো এরকম ইলিস নামে আরও তো প্রতিষ্ঠান থাকতে পারে। তো যেমন ঢাকা ইলিস রয়েছে, আমি জানি না খুলনা তো বা বরিশাল ইলিস রয়েছে কিনা, তারপর আমি দিয়েছি। এখানে আপনি কিভাবে সাজাবেন নামগুলো, দেখুন আপনাকে ব্র্যাকেটে সেই জায়গার নাম দিয়ে দিতে হবে, অথবা যদি কোনো ব্যক্তি হয় ব্যক্তির নামের ক্ষেত্রে আপনি জায়গাও দিতে পারেন বা জন্ম সালও দিতে পারেন। এরকম ভাবে আপনাকে ভিন্ন করতে হবে। তাহলে ব্র্যাকেটে দেখেন এই লিস্টটা বলেছে অফ বরিশাল, এটা হচ্ছে অফ ঢাকা, অফ রাজশাহী। তাহলে বরিশালের বি যেহেতু প্রথম অক্ষর, তাহলে এই ইলিশ প্রথমে হবে। ঢাকার ইলিশ যেহেতু ডি পরে, বি এর পরে ডি, এটা দ্বিতীয় হবে। আর তৃতীয়টা হবে কি, রাজশাহী আমাদেরটা লাস্টে হচ্ছে। তো এটি হচ্ছে বর্ণানুক্রমিক ভাবে আমরা সাজাচ্ছি কি, জায়গার নাম দেখে। 9 নম্বরে দেখুন, যদি চিহ্ন, সংকেত বা নকশা থাকে। কেমিস্ট্রি যে সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু প্রচুর চিহ্ন ব্যবহার করা হয় এবং নাম্বারও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কি করব, আমরা এই জিনিসগুলো ধরবো না, এগুলো বিবেচনায় নিব না। এই যে পি রয়েছে, পি অ্যামাইনোস্যালিক সাইক্লিক অ্যাসিড। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 2,5 ডি হাইড্রক্সি ফেনাইল অ্যালামাইন আলফা গ্লোবিউলিন, ব্লা ব্লা বা যা যা আছে। তো এই জিনিসগুলো দেখুন প্রথমে আমরা পি ধরবো না, 2,5 ধরবো না, আমরা সরাসরি পরের শব্দে চলে যাব। তাহলে এটি যেহেতু এ প্রথম অক্ষর, তারপরে ডি, এই জন্য এটি প্রথমে গেছে, ডিটি পরে গিয়েছে। তো এই হচ্ছে চিহ্ন সংকেতের ক্ষেত্রে এরকম ভাবে আমরা সাজাবো যে প্রথম অংশটি আমরা বিবেচনায় নিব না, চিহ্ন সংকেত আমরা বিবেচনায় নিব না। 10 নম্বর দেখুন, যে ব্যক্তি বিশেষের নামে শব্দ সংক্ষেপ যদি থাকে, যেমন এখানে সরাসরি আমরা উদাহরণে চলে যাই, তাহলে বর্ণনাটা বুঝতে পারবো। এ ডট আহমেদ, এরপরে বি ডট ভুঁইয়া, এরপরে কি এ ডট হাসান, এইচ আকরাম, এরকম যদি থাকে আমরা কি ধরবো। এরকম ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেগুলো নামের শুরুতে যে এক বর্ণ শব্দের সংক্ষেপ আছে সেগুলো প্রথমে দিব, 2 বর্ণ শব্দের সংক্ষেপ হলো তারপরে দিব, এরপরে বর্ণানুক্রমিক ভাবে সাজাবো। দেখুন এক বর্ণের শব্দ সংক্ষেপে দুটা নাম আছে, এটা এবং এটা, তার মধ্যে এ প্রথমে, বি তাহলে পরে যাবে। তারপরে দেখুন এখানে আবার 2 বর্ণের শব্দগুলো 3টা নাম আছে, একটা দুইটা তিনটা, তাহলে এরপরে এগুলো চলে আসবে দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে যাবে 3 বর্ণের, তারপরে চতুর্থ বর্ণের, এভাবে চলতে থাকবে। তো প্রত্যেকটি শব্দ সংক্ষেপে যদি এক বর্ণের শব্দ সংক্ষেপ হয়, 10টা নাম থাকে, সেগুলো কি করব, এক লাইনে দিয়ে বর্ণানুক্রমিক ভাবে সাজাবো। যে বর্ণ আগে থাকে সেটি আগে দিব, যে বর্ণ পরে সেটি পরে দিব। সম্বোধন সূচকের ক্ষেত্রে থাকলে কি করব, সম্বোধন শব্দ থেকে যদি অন্য কোনো অংশ থাকে দেখুন, তখন সেটিকে আমরা বিবেচনা করব, অর্থাৎ সম্বোধন সূচক শব্দকে আমরা বিবেচনা করব না। মিসেস আলফ্রেড, আর একটা হচ্ছে কি মিসেস এডউইন, আমরা মিসেসকে কনসিডার করব না, পরের শব্দকে কনসিডার করব। তাহলে থাকছে আলফ্রেড আর এডউইন। তাহলে এ প্রথম অক্ষর, আলফ্রেড প্রথমে চলে গেল, এডউইন যেহেতু পরে ই, তো এটা পরে চলে গেল। অর্থাৎ সম্বোধন থাকলে আমরা সম্বোধনটা বিবেচনায় নেব না, সরাসরি তার নামে চলে যাব, সম্বোধনের পরের অংশটুকু। এটি হচ্ছে লাস্ট এন্টিমিনেশন নিয়ম এবং এটি একটু জটিল, আমাদের বুঝতে হবে। হাইফেন যুক্ত কম্পাউন্ড শব্দ, এখানে দেখুন এই নামটির ক্ষেত্রে কি আছে, নজরুল ইসলাম, নজরুল না কিন্তু নজরুল, এখন 2টা হাইফেন আছে। পরের নামটি দেখেন এখানে 2টা হাইফেন যুক্ত, অর্থাৎ এটা হাইফেন যুক্ত কম্পাউন্ড। এই নামটি যদি আমরা ধরি 2টা হাইফেন কম্পাউন্ড, এখানে নামটা কিন্তু খেয়াল করেন, প্রথম এর আগে যেটা শিখলাম সেটি হচ্ছে হাইফেন, আর এটি যেটি দেখছি এটি হাইফেন যুক্ত কম্পাউন্ড, অর্থাৎ একাধিক হাইফেন থাকবে এরকম নাম যদি থাকে। যেমন দেখেন এখানে 2টা হাইফেন আছে, এখানে আবার 3টা হাইফেন আছে, আলা উদ্দিন, এখানে আবার আল আজাদ, অর্থাৎ তার এখানে 2টা হাইফেন, তারপরে আবার আরো একটা হাইফেন, 3টা হাইফেন। এক্ষেত্রে কিভাবে সাজাবেন, দেখুন এখানে বলা আছে যে সারনেমের প্রথম অংশের অধীনে এই এন্ট্রিটা করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে সাজাচ্ছি, প্রথম অধীনটা কোনটা দেখুন, প্রথম অধীন হচ্ছে এটা প্রথম,
এটার প্রথম হচ্ছে এটা, আর এটার প্রথম কোনটা, এখানে তো প্রথমে হাইফেন নাই, পরবর্তীতে আছে, তাহলে এটা প্রথম। অর্থাৎ এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, যেমন আলাউদ্দিনে এখানে একটা হাইফেন, এখানে একটা হাইফেন, তাহলে দুটার মধ্যে বিবেচনা করবো কোনটা, প্রথমটা, পরেরটা আমরা দেখবো না, প্রথমটা বিবেচনা করে এটা এন্ট্রি করবো। তো এখানে তো একটাই হাইফেনেটেড, মানে একটা না, পরেরটাতে দুইটা হাইফেনেটেড, এর পরেরটাতে একটা হাইফেনেটেড কিন্তু লাস্টে আছে, তাহলে এটা কনসিডার করবো, এই খন্দকার ধরবো না আমরা। তাহলে নামের বিন্যাসটা দেখেন, আপনারা এখানে ভুল করে ফেলতে পারেন কিন্তু, যে খন্দকার শামসুদ্দিন কে প্রথমে আছে, তাহলে এর পরে কে দিয়ে দেবো, কিন্তু না। দেখুন এই এই তিনটিকে যদি আমরা সাজাই কি হবে, দেখুন এই নামটার প্রথম হাইফেন যুক্ত ওয়ার্ড কোনটা, এটা, তাহলে তাহলে এটা প্রথমে চলে গেল, এনটিতে এটা প্রথমে গেল। এরপরে দেখুন দ্বিতীয়টি কিভাবে নজরুল এখানে আসলো, খন্দকার কেন আসলো না, আসলো না এই কারণে যে নজরুল যেটা নাম, এটা প্রথমটা বিবেচনা হয়েছে এন আসছে, আর যে নামটা হচ্ছে খন্দকার শামসুদ্দিন, খন্দকার কিন্তু আমরা বিবেচনা করতে পারবো না, আমাদেরকে বিবেচনা করতে হবে সরাসরি শামসুদ্দিন, কারণ আমরা হাইফেনেটেড যুক্ত শব্দ এখানে এন্ট্রি করছি। তাহলে এস যেহেতু এন এর পরে, সুতরাং নজরুল প্রথমে চলে আসলো এন, আর খন্দকার না, এটা শামসুদ্দিনের কারণে নিচে আসছে, এই যে শামসুদ্দিন দেখতে পাচ্ছেন, এটার কারণে নিচে আসছে। তো এটা একটু জটিল, আপনারা খেয়াল রাখবেন যে হাইফেন যুক্ত শব্দ বিবেচনার ক্ষেত্রে কম্পাউন্ড যদি থাকে, হাইফেন শব্দটা বিবেচনা করব, সাধারণ নামটা বিবেচনা করব না, এই জন্য খন্দকার নিচে চলে আসছে। তো এই ছিল ইন্ডেক্স বিন্যাসের নিয়মাবলী। এই ক্লাসটি আমি জানি একটু দীর্ঘ হয়ে যাবে, কারণ এখানে ইন্ডেক্স এন্ট্রির বিন্যাসের নিয়মটা একটু জটিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্টে জানাবেন অথবা সরাসরি যোগাযোগ করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।